সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় জায়গার নামজারি করতে দিই। নামজারি করতে দিলে দেখা যায় যে আমাদের নামজারি বাতিল হয়ে যায়। কেন আমাদের নামজারিগুলো বাতিল হয়ে যায় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। 10টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেই কারণে আপনার নামজারি বাতিল হওয়ার সম্ভাবনা 100% থাকে। আসুন দেখে নেই সেই 10টি বিষয় কি কি রয়েছে। দেখেন, আমরা যদি দাগ নাম্বারে ভুল করি, যে দাগ নাম্বারে যদি আমরা ভুল করি তাহলে আমাদের নামজারি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। দাগ নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দলিলে ভুল দাগ নাম্বার লিখে থাকেন, যার রেকর্ডে থাকা দাগ নাম্বারের সঙ্গে মিল থাকে না। ফলে দলিলে যেইটি লেখা হয়েছে সেটি হয়তো অন্য কারো জমির দাগ, ফলে নামজারি হয় না বা ভুল দাগে নামজারি হয়। তাহলে আমাদের এটি করণীয় কি এই দাগ নাম্বারের ব্যাপারে? দেখেন, দলিল করার আগে অবশ্যই খতিয়ান দেখে নিশ্চিত হবেন যে সঠিক দাগ নাম্বার ব্যবহার করা হয়েছে কিনা। যদি সঠিক দাগ নাম্বার ব্যবহার করা না হয় তাহলে আমরা এটি যে সঠিক দাগ নাম্বারটি রয়েছে খতিয়ান দেখে জমিনে গিয়ে সেই দাগ নাম্বারটি অবশ্যই আমরা ব্যবহার করব। তারপরে রয়েছে চৌত্রিতে ভুল। আমরা অনেক সময় জমির চৌদ দিয়ে থাকি, এই চৌদ দেওয়ার সময় ভুল হয়। অনেক সময় যে চৌত্রিতে ভুল থাকে, আমরা চৌদটা খেয়াল করব অবশ্যই। যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের নামজারি বাতিল হবে। কারণ মালিকানার বিবরণ, দাগ, মৌজা, সাবেক মালিকের নাম ইত্যাদি অসংলগ্ন বা অসম্পূর্ণ থাকলে তাহলে আমাদের নামজারি বাদ হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমাদের করণীয় কী? এই ব্যাপারে আমাদের করণীয় হলো দলিল লেখার সময় অবশ্যই অভিজ্ঞ দলিল লেখক দ্বারা দলিল সম্পাদন করতে হবে এবং প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। তাহলে দ্বিতীয়তে আমাদের কি ছিল? দ্বিতীয়তে ছিল চৌদ্দিতে ভুল। প্রথম ছিল দাগ নাম্বার, দ্বিতীয়তে হলো চৌদ্দিতে ভুল। দেখেন, 3 নম্বরে আমরা অনেক সময় ভোটার আইডি ও দলিলের নামের অমিল থাকে। ভোটার যে আইডি থাকে এবং দলিলে আমরা যেই নাম দিই, ভোটার আইডির সাথে দলিলের নাম না মিলার কারণে আমাদের নামজারি ভুল হয়ে যায়। এই কারণে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যখনই আমরা দেখেন ভোটার আইডি এবং দলিলের নামে ভুল, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভোটার আইডি এবং ভোটার আইডি অবশ্যই দলিলের নামে দলিলে যেই নাম দিবেন সেটা যেন ভোটার আইডি অনুসারে হয়। যদি ভোটার আইডির সাথে দলিলের নাম না মিলে তাহলে আমাদের বিশাল সমস্যা থাকে এবং বানান, পিতার নামের যেই অক্ষরগুলো রয়েছে অনেক সময় মোহাম্মদ ছোট করে থাকে, আবার মোহাম্মদ সম্পূর্ণ লেখা থাকে। এগুলো আমাদের খেয়াল করতে হবে। এবং আইডির সাথে আপনার এনআইডির সাথে দলিলে যে নাম, পিতার নাম এবং মাতার নাম দেওয়া থাকে সেগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়। যদি ভুল হয় তাহলে আমাদের করণীয় কী? দলিল এবং ভোটার আইডি মিলিয়ে অবশ্যই আমাদের দেখতে হবে এবং প্রয়োজনে সংশোধন করে তারপরে আমাদের আবেদন করতে হবে। 4 নম্বরে দেখেন, মালিকানার ধারাবাহিকতায় ভুল। অনেক সময় আপনি দলিল লেখার সময় মালিকানার যে ধারাবাহিকতা এটি ভুল থাকে। যেমন আপনি কিনবেন, এর আগে কে কিনছে এগুলো বলা হয় বায়া দলিল। সেই দলিলগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেন সবগুলো দলিলের ধারাবাহিকতা ঠিক থাকে। যদি ধারাবাহিকতা ভুল হয় তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা, নামজারি না হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মালিকের ধারাবাহিকতায় ভুল। 4 নম্বরে হলো মালিকের ধারাবাহিকতা ভুল। এই মালিকের ধারাবাহিকতা ভুলটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি জায়গা কিনবেন অবশ্যই এটি খেয়াল করতে হবে যেন সবগুলো বায়া দলিল সিরিয়াল অনুসারে আসে।
আপনি কিনবেন, আপনার আগে কে কিনছে, এর আগে কে কিনছে এবং কার ছিল, সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। 25 বছরের ধারাবাহিক ইতিহাস যেন থাকে, ওইটা সিএসএ, এসএ, আরএসএ রেকর্ড অনুসারে মালিকানার ইতিহাস যেন সঠিকভাবে দলিলে উল্লেখ থাকে, সেটি খেয়াল রাখতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আমাদের নামজারি বাতিল হয়ে যেতে পারে। তারপরটা দেখেন, খতিয়ান নম্বরের অমিল। খতিয়ান নম্বরের অমিল থাকে, এই যে খতিয়ান নাম্বারের অমিল, খতিয়ান নাম্বারে যদি অমিল থাকে তাহলে আমাদের নামজারি করার সময় সমস্যা হতে পারে, জমির নামজারি না হতে পারে। দলিল ও সর্বশেষ রেকর্ডের খতিয়ান নম্বর যদি না মিলে তাহলে তা নামজারির জন্য গ্রহণযোগ্য নয়। এবং আমাদের এই ব্যাপারে কি কি করণীয় করা উচিত, খতিয়ানে যেই নাম্বার দেওয়া আছে তাই দলিলেই লিখতে হবে। অমিল থাকলে আগে সংশোধন করে নেবেন, তারপরে আবেদন দিন। তারপর দেখেন, জমিটি আগেই অন্য কারো নামে নামজারি হয়েছে কিনা, এগুলো আপনি যাচাই করতে হবে। আপনি যে জমিটি কিনবেন সেই জমিটি অন্য কারো নামে নামজারি আছে কিনা। যদি একই জমি একাধিকবার বিক্রি হয় বা মালিকের সীমাবদ্ধ অংশের চেয়ে বেশি বিক্রি করার পরে ক্রয়কৃত ব্যক্তির আবেদন বাতিল হয়ে যায়, এটি আপনার খেয়াল রাখতে হবে। যদি জমিটি আগে অন্য কারোর নামে নামজারি হয়ে থাকে তাহলে জমি ক্রয়ের আগে দাগভিত্তিক নামজারি রেকর্ড দেখে নেবেন এবং জমির অবস্থান বুঝে তারপরে ক্রয় করবেন। তারপর দেখেন, অর্পিত সম্পত্তি থাকা। অর্পিত সম্পত্তি মানে হলো সরকারি নিয়ন্ত্রিত সম্পত্তি। অনেক সময় দেখা যায় যে সরকারি নিয়ন্ত্রিত সম্পত্তি থাকে, এই অর্পিত সম্পত্তিটা আপনি খেয়াল রাখতে হবে। অনেকে অর্পিত সরকারি নিয়ন্ত্রিত সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় ভেবে বিক্রি করে থাকেন। তাহলে দাগে অর্পিত জমি থাকলে, যদি আপনার যে দাগ কিনছেন এই দাগে যদি অর্পিত জমি থাকে তাহলে কিন্তু আপনার নামজারি না হওয়ার সম্ভাবনা থাকবে এবং নামজারি বাতিল হয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনার কি করণীয় হলো, ভূমি অফিস থেকে আপনি জেনে নেবেন জমিতে কোনো অর্পিত যে আপনার যে দাগ নাম্বারটা কিনবেন সেই দাগ নাম্বারে এবং সেই মৌজায় আপনার এই দাগে কোনো অর্পিত সম্পত্তি রয়েছে কিনা, থাকলে সেই জমি ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকবেন। তারপরে দেখেন, খাস জমি যদি থাকে, অনেক সময় দেখা যায় যে ব্যক্তিগত জমির মাঝে সরকারিভাবে ঘোষিত খাস জমি থাকলে সেটিও কিন্তু নামজারি হবে না। যদি খাস জমি হয় তাহলে আপনার করণীয় কি, জমির সকল অংশের দাগ চেক করে নিশ্চিত হবেন এবং সেটি ব্যক্তি মালিকানা কিনা এটি দেখে নেবেন। আপনি যেই জমিটা কিনবেন সেই জমিতে খাস জমি আছে কিনা, তারপরে অর্পিত জমি কিনা, আপনার এই দাগ নাম্বারে সরকারি নিয়ন্ত্রিত জমি কিনা এবং এই দাগে বা যেই খতিয়ানে এই দাগটি রয়েছে সেই খতিয়ানে কোনো দাগ আপনি খাস জমি কিনা সেটি দেখে তারপরে জমি কিনতে হবে এবং এটি দেখার জন্য আপনার ভূমি অফিসে যেয়ে খোঁজ নিতে হবে, এটি আপনার মাথায় রাখতে হবে। তারপরে দেখেন, জমির মধ্যে খাস জমি থাকা। অনেক সময় দেখা যায় জমির মধ্যেও খাস জমি থাকে। খাস জমি থাকলে বা সেটি ব্যক্তি মালিকানা বাইরে হলে নামজারি কিন্তু হবে না, এটি আপনার মাথায় রাখতে হবে। যদি আপনার খাস জমি হয় তাহলেও কিন্তু জমির মধ্যে খাস জমি থাকলেও কিন্তু আপনার নামজারি হবে না। তাহলে আপনার করণীয় কি, দলিলের আগে ভৌগোলিকভাবে জমির অবস্থান, দখল এবং প্রাকৃতিক অবস্থা দেখে নেওয়া খুব জরুরি। তারপরে দেখেন, অনেক সময় দেখা যায় আপনি জমি পাবেন 10%, আপনি নামজারি করতে চান 20, যদি এরকম আবেদন করেন তাহলে কিন্তু আপনার জমির নামজারি হবে না। অংশের চেয়ে বেশি জমি বিক্রি করা হলে এই সময় আপনি খেয়াল রাখতে হবে যে অনেক সময় ওয়ারিশগণদের কেউ নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে থাকেন, এতে ক্রেতা নামজারি করতে গিয়ে সমস্যায় পড়েন। যেমন আপনার বাবার 50% জায়গা আপনারা 2 ভাই 25 করে পাবেন, আপনার 1 ভাই 30% নামজারি করে ফেলছে বা বিক্রি করে ফেলছে ওইটা থেকে, তখন আপনার নামজারি করতে অবশ্যই সমস্যা হবে। এরকম জমি কিনতে গেলে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে ওয়ারিশ কতজন এবং কতটুক জমি নামজারি করেছে এবং কতটুক জমি বিক্রি করেছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করলাম। অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদের কোনো না কোনো উপকার আসবে।
এবং নামজারি ব্যাপারে আপনারা স্বচ্ছ ধারণা পাবেন যে কি কারণে আপনার জমি নামজারি বাতিল হতে পারে, এবং আপনার জমি কেনার আগে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন যে এরকম কোনো সমস্যা রয়েছে কিনা, থাকলে আপনি সেই জমি কিনবেন না।